রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা দুপুর 2টো, শুরু করছি নিউজ এট 2। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে আরো একটি বাংকারের সন্ধান। ভারত বাংলাদেশ সীমান্তে আরো একটি বাংকারের সন্ধান। আবারও সেই নদিয়ার কৃষ্ণনগর সেক্টরে টুঙ্গি বর্ডারে দুদিনে 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকারের হদিশ পেয়েছে বিএসএফ। ছবিগুলো দেখুন, 1 2 3 4 করে আমরা দেখাচ্ছি। দ্বিতীয় বাংকারের ছবি এটা, ছবিটা দেখুন। 4টে ছবি একসঙ্গে দেখানোর চেষ্টা করি, পিসিআর দেখাবে আপনাদেরকে। দেখুন, মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে চারটি বাংকার। বাংকার 1, বাংকার 2, বাংকার 3, বাংকার 4, 4টে ছবি আমরা একই সঙ্গে দেখাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বাংকারটা কবে তৈরি হয়েছে? বাংকারগুলো কবে তৈরি হয়েছে? কারা তৈরি করেছে? কি উদ্দেশ্যে তৈরি করেছে? অস্ত্র পাচার, চোরাচালান, অনুপ্রবেশ, নাকি নাশকতার ছক? একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ছবি সবার আগে তুলে ধরেছিলাম আমরা, যে ব্রেক করেছিল মহাদেব। আবারও রয়েছে ঘটনাস্থল থেকে মহাদেব। এই মুহূর্তে 2টোর সময় যারা টিভি 9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, তাদের একবার দেখাও বাংকারগুলো ঠিক কোথায় অবস্থিত, কিভাবে রয়েছে। দেখো, আমাদের দর্শকদের দেখাবো, তার আগে দেখায় যে কত মানুষ দেখতে আসছে এই বাংকার। এখন দেখাও যে বাংকার উদ্ধার হয়েছে সেই দেখতে, কিন্তু যেমন কচিকাচারা আসছেন তেমন মহিলারা আসছেন বাংকার দেখতে। এখানে আরেকটি বিষয় তোমাকে উপস্থাপনা করি। বারবার আমি সকাল থেকে যে ছবি দেখাচ্ছিলাম, যে ছবি দেখাচ্ছি সেই ছবির মধ্যেই রয়েছে, দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাস রয়েছে, এছাড়াও বসার জায়গা রয়েছে, ওপরে পাখার আলো রয়েছে এবং বিভিন্ন নেশা জাতীয় বোতল পর্যন্ত ঘরের মধ্যে রয়েছে। তাহলে এত তাস কি হতো? এই তাস থেকে তার নিশ্চয়ই তাস খেলা হতো। মানুষ প্রশ্ন করছেন যে তাহলে কি এখানে জুয়ো খেলা হতো? কেন নজরে থাকলো না পুলিশের? কেন কৃষ্ণগঞ্জ থানা পুলিশের নজরে এড়িয়ে গেল যে এই ঘরে নিয়মিতভাবে জুয়ো খেলার মতো সমস্ত জিনিস রয়েছে? এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যেমন কাপড় চোপড়, এক হাতে প্রচুর পরিমাণে তাস, খাবারের জিনিস, এবং ঘরের মধ্যেই রয়েছে বাংকার। সেখানে পাখার যেমন ব্যবস্থা রয়েছে, বৈদ্যুতিক ব্যবস্থা রয়েছে। এখানে কি বাংলাদেশ থেকে এসে বসবাস করতেন? এখানে কি কেউ যারা থাকতেন তারা তাস খেলতেন, বা এখানে জুয়োর আসর বসতো? পুলিশের কাছে কেন খবর নেই? সব প্রশ্ন এখনো উত্তর কিন্তু অধারা। যারা ওখানে আছে উত্তর খুঁজতে আসছেন, মানুষ প্রশ্ন করছেন। হ্যাঁ, মানুষকে একটু জিজ্ঞাসা করুন, এই জমিটা কার জমি? ওনারা কি দেখেছিলেন কোনো বহিরাগত কাউকে, অচেনা কাউকে এলাকায় ঘোরাঘুরি করতে কোনো সময়? আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বাজারে এলাকায়। জানেন কি? না, এটা কিছু জানা ছিল না। এই জমির মালিক? না বলতে পারবো, চিনি না। মানে প্রথমে থাকেন না কেন? না বুঝতেই পারছো, প্রশ্নটা সেই সকলের এক। সকাল থেকে প্রশ্ন করছি, সেই জাত মানুষের কাছে জানতে চাইছি, তার প্রত্যেকেই বলছেন আমি থাকি না, আমার বাড়ি এখানে না, আমি জানি না। অথচ তারা জানেন, তারা সব চোখের সামনে দিনের পর দিন ঘটেছে, ঘন্টার পর ঘন্টা এই কাজ হয়েছে, দিনের পর দিন। একদিনে এই কাজ সম্ভব নয়। এই ঘরটি তৈরি করতে 1 ঘন্টা বা একদিনে সম্ভব হয়নি। এই বাংকার ঢালাই, কংক্রিটের বাংকার তৈরি করতে 2 দিন 3 দিনে হয়নি, দীর্ঘ দিন সময় লেগেছে। দেখো কিভাবে কংক্রিট লোহার ঢালাই, দরজা কত শক্ত, তুলতে পারছি না। বুঝতে পারছো কত ভারী? এইভাবে কিন্তু একটা পর একটা বাংকার তৈরি করা হয়েছে। সেই ঘরের মধ্যে বসার, থাকার এবং ঢাকা দিয়ে রাখা হয়েছে, যাতে সাধারণ কেউ এসে বুঝতে না পারে। পাশেই সীমান্ত, সেখানে সেই সীমান্ত দিয়ে যদি কোনো অনুপ্রবেশ ঘটে সেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটবে, তারা এসে এইখানে তাদেরকে আশ্রয় থাকতে পারে, এখানে জুয়োর খেলার আসর বসতে পারে। তাহলে এই খবর কার কাছে থাকবে? পুলিশের কাছে যদি খবরই না থাকে, তাহলে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, প্রশ্ন তাদের নিয়েও হচ্ছে। সিভিক ভলেন্টিয়ার তো মূলত নিয়োগ করা হয়েছিল এলাকার খবর দেওয়ার জন্য, বা এলাকার সমস্ত খবর দেবে। পুলিশের সিসিটিভি বলা হয় এই সিভিক ভলেন্টিয়ারদের। তাহলে কি করছিল সিভিক ভলেন্টিয়াররা? সঙ্গে থাকো মহাদেব। সত্যিই তো, পুলিশ কি করছিল ঠিক একই রকম ভাবে বিএসএফ কি করছিল, এই প্রশ্ন তুলছেন কেউ স্থানীয় বাসিন্দারা। তারা কি বলছেন শোনাই একবার। আমরা তো কি করে জানবো, ওইদিকে তো যাই না এখন। দেখে তো ভয়ও লাগছে আমাদের। হ্যাঁ, দেখে ভয়ও লাগছে। বাড়ির সামনে, বাড়ির কাছে, ওইটাই তো ভয় লাগছে। এগুলো তো আমরা জানিই না এইসব এখানে। এবার যদি কেউ কিছু করে, কি জানিয়ে করবে বলেন?
প্রজাতন্ত্র দিবসের আগে সীমান্তে বাংকার ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। বিএসএফ সূত্রে খবর, মাসখানেক আগেই তৈরি হয়েছে এই বাংকারগুলো। রাতের অন্ধকারে কাজ করা হয়েছে। কোথায় নজরদারির অভাব থেকে যাচ্ছে সেই ত্রুটি বের করা হচ্ছে। এমনকি জওয়ানদের ভূমিকাও খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। ইন্টেলিজেন্স উইং এর কাছে খবর কেন ছিল না তা নিয়ে কৃষ্ণনগর সেক্টরে বৈঠক, রিপোর্ট পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও। শুধুমাত্র ফেন্সিডিল যে এখানে রাখা হতো না তা এক প্রকার নিশ্চিত বিএসএফ এর কর্তারা। দুজনের ঢোকার মতন জায়গা তৈরি করা হয়েছিল। বাংকার খতিয়ে দেখে পরিষ্কার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তারা। মহাদেবের কাছে আবারও যাই। মহাদেব, তুমি যে কথা বলছিলে, দেখো তুমি সকাল থেকে দেখাচ্ছ, এখন ঘড়ির কাঁটা বলছে 2:05। ঢিলছোড়া দূরত্বে কলেজ রয়েছে, লোকালয়ের মধ্যে। সকাল থেকে পুলিশকে দেখেছো? দেখো, সকাল থেকে পুলিশকে দেখা যায়নি, তবে পুলিশের একটা গাড়ি এই কিছুক্ষণ আগে তারা এসছেন। অর্থাৎ বলা যেতেই পারে যে আমাদের খবরের পর যেমন সাধারণ মানুষ দেখতে আসছেন, ঠিক তেমনই পুলিশকেও লক্ষ্য করা গেল। তারা এলেন, তারা দেখলেন, চলে গেলেন। কিন্তু এই যে বিষয়গুলো, এই যে এত তাস, এখানে কি হতো, তাস দিয়ে কি হতো? এই দেখো, রাতের বেলায় লাইট জ্বালাবার জন্য লাইটও রয়েছে। যদি কখনো কারেন্ট চলে যায়, লোডশেডিং হয়, তাহলে সেক্ষেত্রে আলো ব্যবহার করতে হবে, সেটাও রয়েছে। কিসের প্রয়োজনে, কার সাথে? প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধারা। কারণ যারা প্রশ্নের উত্তর দেবেন তাদের কাছেই খবর নেই। তারাই জানেন না যে এইগুলো কেন চলতো, কি চলতো। আর যদি জুয়ার আসর বসে থাকে তাহলে কেন পুলিশের কাছে খবর থাকবে না? কেনই বা সিভিক ভলেন্টিয়ারের কাছে খবর থাকবে না? বিএসএফকে এসে এই বাংকার উদ্ধার করতে হবে এবং যে সকল নিষিদ্ধ সিরাপ পাওয়া গেছে সেই সকল নিষিদ্ধ সিরাপ সেইগুলি বিএসএফ উদ্ধার করেছে, কেন পুলিশ উদ্ধার করলো না? স্বাভাবিকভাবেই নানান প্রশ্ন উঠছে। অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু এই সীমান্তবর্তী এলাকায় মূলত বলা যায়, এই সীমান্ত এলাকায় যে নজরদারির প্রয়োজন। কারণ এখানে প্রতিনিয়ত বিএসএফের চোখ এড়িয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটতে পারে। এখানে জঙ্গিরা ঢুকে পড়তে পারেন, তারা এসে গা ঢাকা দিতে পারেন, তারা বৈঠক করতে পারেন এই বাংকারে। দেখবে কে? সত্যি তো দেখবে কে? মানে 4-4টে বাংকার কাটা হয়ে গেল, প্রায় 8 ফুট 9 ফুট গভীর মাটি কাটা হয়ে গেল, বাংকার তৈরি হলো, বাংকারের দরজা লাগানো হলো, বাড়ি তৈরি হলো, সেই বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছে গেল, আলো লাগলো, পাখা চললো, মোৎসব হলো, ছবি বলছে সে কথা, কিন্তু কেউ জানতে পারলো না ঘোরা করে। অবসরপ্রাপ্ত সেনা কর্তারা, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, কে কি বলেছেন শুনুন। বর্ডার এরিয়াতে পাওয়া গেলে মানে অনেক কিছুর জন্যই ওটা ইউজ হতে পারে। আজকে খালি ফেন্সিডিলের বোতল পাওয়া গেছে, কালকে ওখানে লোক স্টেজিং এরিয়ার মতন সারাদিন লুকিয়ে থাকতে পারে, তারপরে রাতে আবার স্মাগল হতে পারে। এর মধ্যে হাতিয়ার অ্যামুনিশনও রাখা যেতে পারে, যা আমি বুঝতে পারছি দেখে। কিন্তু আমার ইয়েটা একটু অস্তম্ভিত হলাম, এখানে বাংকারের মধ্যে লাইটটা কোথা থেকে এলো? লাইট আনা মানে জেনারেটর কিংবা কোনো ইলেকট্রিক্যাল কানেকশন কোথাও থেকে তো এরা পেয়েছে। তার পাখাও আছে আপনারা বলছেন, তো এটাতে নিশ্চয়ই লোক থাকবার জন্যও ব্যবস্থা করা হয়েছে। এটাকে বলি আমরা স্টেজিং এরিয়া। মাটির নিচে বসে স্টেজিং এরিয়া, আর অক্সিজেনের সাপ্লাই উপর থেকে পাইপ দিয়ে একটা ঢুকিয়ে দিয়েছে, সেটা হতে পারে। বর্ডার এরিয়াতে একটা ইঙ্গিত করছে কি ওরা কিভাবে এত বছর ধরে, এটা তো আজ পাওয়া গেছে, কিন্তু এত বছর ধরে তার মানে কত যে বাংলাদেশের লোকেরা অনুপ্রবেশ করেছে ভারতের মধ্যে, এই বাংকার লুকিয়ে তারপরে এখান থেকে ভারতে অনুপ্রবেশ করেছে। তো এটা একটা খুব চিন্তার বিষয়। এবং এরপরে ভারতকে আরো বেশি সক্রিয় হতে হবে ইন্টেলিজেন্স এজেন্সিতে। পশ্চিমবাংলাতে কোথায় কোথায় এরা সব আছে আমরা দেখছি। সারা পৃথিবীতে এখন একটা ডোনাল্ড ট্রাম্প বলেছে যারা যারা ইলিগালি ইমিগ্রেন্ট আছে তাদের আমরা সরিয়ে দেবো, ফেরত পাঠিয়ে দেবো। তো আমাদেরও সেই একটা পদক্ষেপ নিতে হবে। যারা নাকি অনুপ্রবেশ করেছে ভারতে, তাদের আমাদের দেশ থেকে ওদের প্রথমে সন্ধান বের করতে হবে কোথায় কোথায় আছে, তারপরে ওদের সেই আমাদের পদক্ষেপ নিতে হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে, শুনুন। আমাদের তরফ থেকে কোথাও না কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে, এক। দ্বিতীয়ত যেটা ইন্টেলিজেন্স গ্যাদারিং অফ ফ্রম লোকাল পিপল, মানে যেটা সাধারণ মানুষ যারা বসবাস করছে, এটা তো রাতারাতি হয়নি, তাদের থেকে যে ইন্টেলিজেন্স গ্যাদারিং, সেখানে আমার মনে হয় কোনো একটা
গ্যাপ থেকে যাচ্ছে। আর আমার মনে হয় এবার সময় এসেছে, যদি এগুলো আমরা দেখতে পেয়েছি, ধরা পড়েছে, কান মোলার সময় এসে গেছে। চোরা কারবারিরা সীমান্তের প্রহর আর দুর্বলতা নিয়ে তারা নিজেদের মতন করে সুড়ঙ্গ তৈরির কাজ করছে। যেমন পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সীমান্তে সুড়ঙ্গ হদিস প্রায় পাওয়া যায়, আগামী দিনে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্তেও সেই সুড়ঙ্গ পাওয়া যাবে, তারই ছোটখাটো নমুনা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে কি কি খবর আমরা পেয়েছি চট করে দেখাই। মাসখানেক আগেই তৈরি হয়েছে এই বাংকারগুলো, রাতের অন্ধকারে কাজ করা হয়েছে মনে করছেন বিএসএফ এর আধিকারিকরা। কোথায় নজরদারির অভাব থেকে যাচ্ছে সেই ত্রুটি বের করা হচ্ছে, এমনটাও জানা গেছে বিএসএফ সূত্র মারফত। এমনকি জওয়ানদের ভূমিকাও খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। ইন্টেলিজেন্স উইংসের কাছে কি কোনো খবর ছিল না, এই প্রশ্ন উঠছে। কৃষ্ণনগর সেক্টরে বৈঠক, স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে রিপোর্ট। বড় খবর, বাংকারে শুধু ফেন্সিডিল রাখা হতো না, কার্যত এক প্রকার নিশ্চিত বিএসএফ এর কর্তারা। বাংকারে দুজন ঢুকতে পারবে এমন জায়গা রাখা হয়, এটাই বলছে বিএসএফ সূত্র। টুঙ্গি সীমান্তের অনেকটাই অরক্ষিত, সেই সুযোগেই কি বাংকার তৈরি হয়েছে? নাশকতার সামগ্রী মজুতের উপযোগী বাংকারগুলো, বলছে বিএসএফ। রাজ্য পুলিশের নজরদারিও এই ক্ষেত্রে ব্যর্থ, বলছে বিএসএফ, বলছে সূত্র। রাজ্য পুলিশের সোর্স কেন খবর পেল না, প্রশ্ন বিএসএফ এর। শুধু নদিয়া নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ মালদাতেও বাংকার তৈরি, বিএসএফ সূত্র এই কথাই বলছে। মুর্শিদাবাদ মালদায় বাংকার খুঁজতে নির্দেশ বিএসএফ এর। বেশ কয়েকটা পলিটিক্যাল রিঅ্যাকশন পেয়েছি, শোনাই। বর্ডার ম্যানেজমেন্ট কারা করে? এবং আগে ছিল 12 কিলোমিটার, এখন বিএসএফ এর এখতিয়ার বাড়ি করে দেওয়া হয়েছে 50 কিলোমিটার। তারা গ্রামে ঢুকে মানুষের উপর অত্যাচার করছে, কিন্তু যেখানে অপরাধী চক্র আছে সেখানে কি করছে না কেন? এটাই তো বড় প্রশ্ন। তার মানে তারা চাইছে, কেন্দ্র সরকার চাইছে, রাজ্য সরকার চাইছে সীমানা একটা উথাল পাতাল অবস্থা চলুক। বাংকার দেখা যাচ্ছে, ভাবা যায় যেখানে যুদ্ধ চলে সেখানে বাংকার থাকে। আর আপনি বলতে চান যে মমতা ব্যানার্জির পুলিশ এটা জানে না? নদিয়াতে যেখানে হয়েছে সেখানকার লোকাল থানা, লোকাল পুলিশ, লোকাল ওসি, এসপি, এই যে বিরাট বিরাট সব ব্যাচ পরে সব বড় বড় পুলিশ অফিসাররা রয়েছে, তারা কিছু জানে না? হতে পারে। আপনি দেখুন যে ফেন্সিডিল রাখা হচ্ছে তার থেকে কিছু পার্সেন্টেজ কাটমানি লোকাল থানাতে যায়। সবকিছু থেকে এভরিথিং ইজ অ্যালাউড। এখানে লক্ষ টাকা কোটি টাকা থানাতে দিয়ে দিতে হবে, থানা সেটা গাড়ি করে, যেভাবে পার্থ চ্যাটার্জি জেলা থেকে টাকা তুলে পুলিশের গাড়িতে নিয়ে যেত কালীঘাটে, সেইভাবে গিয়ে দিয়ে দেবে। মমতা ব্যানার্জি সবই জানেন। হতে পারে উনি মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্টেট আইবি কি করছে স্টেট আইবি জানে না। আরো একটা বাংকার উদ্ধার হয়েছে, তার ছবি দেখাবো সবার আগে। প্রজাতন্ত্র দিবসের আগে বাংকার উদ্বেগ। কত বড় বাংকার, এত বড় বাংকার যেখানে বসে কোনো কাজ করতে পারেন নাশকতা, এলাকার মানুষ কি জানতেন না? কৃষ্ণনগরের টুঙ্গি সীমান্তের রহস্যে মোড়া 4 বাংকার। এই ধরনের বাংকার সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটারের মধ্যে তৈরি হয়ে গেল। কার ফেলিয়ার, কার ব্যর্থতা? প্রথম ব্রেক TV9 বাংলায়। শুধুই চোরাচালান না নাশকতার ছক? রাজ্য পুলিশ কোথায়? গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। দেখুন, আমরা তো দিনভর এই খবরের দিকে নজর রাখবো, পাশাপাশি নিশ্চয়ই মনে আছে আপনাদের আমরা ধারাবাহিকভাবে পাসপোর্ট জালিয়াতির খবর আপনাদের সামনে তুলে ধরেছি। আমরা দেখিয়েছিলাম কিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে জাল নথি ব্যবহার করে পাসপোর্ট পেয়ে গেছিল। আর এবার জাল নথিতে ভারতের পাসপোর্ট আফগান নাগরিকের হাতেও বড় খবর। ব্রেক করছি আমরা। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুপ্রিয়র কাছে যাই। সুপ্রিয়, এক্ষেত্রেও কি বাংলাদেশি নাগরিকরা যে প্রথা অবলম্বন করতেন পাসপোর্ট পাওয়ার জন্য, মানে জালিয়াতি করতেন, এক্ষেত্রে কি একই রকম জালিয়াতি হয়েছে? দেখো, অনেকটাই কিন্তু ঠিক একই কায়দাতে এই নথি তৈরির চেষ্টা চলছিল, বা এমনটাই কিন্তু মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। তার কারণ, যে আফগান নাগরিককে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন গ্রেপ্তার করেছে দিন কয়েক আগেই, সেই আফগান নাগরিক প্রায় 5 থেকে 5.5 বছর আগে সে কাবুল থেকে দিল্লি হয়ে ভারতে আসে
এবং তার পরবর্তীতে 2019 সালে ভারতে আসার পর 2020 সালে তার যে ভিসা, সেই ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এমনকি 2024 সালে তার যে পাসপোর্ট, যে বৈধভাবে, তবে এক্ষেত্রে যেটা একটু ভিন্ন আছে, কারণ বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে আসছিলেন, কিন্তু এই যে আফগান নাগরিক সে কিন্তু সম্পূর্ণ বৈধভাবে পাসপোর্ট ভিসা নিয়েই সে ভারতে এসেছিল। তার ভিসার মেয়াদ প্রথমে শেষ হয়, এমনকি পরবর্তীতে তার যে পাসপোর্ট, সেই পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে যায়। কিন্তু ভারতের পাকাপাকিভাবে থেকে যাওয়ার একটা পরিকল্পনা সে করে, আর সেই মতোই এক এক করে সে নথিপত্র তৈরি করতে শুরু করে। প্রথমে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র, এবং তার পরবর্তীতে আধার কার্ড, ভোটার কার্ড, আর সেই সমস্ত নথিপত্র তৈরি হওয়ার পর ওই নথিকে ব্যবহার করে সে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে এই যে ভুয়ো নথি যে ইতিমধ্যেই তৈরি করেছিল, সেখানে সে তার নিজের নাম পরিবর্তন করেছিল এবং তার পাশাপাশি তার বাবার নাম পরিবর্তন করেছিল, তার জন্ম সাল, তারিখ সব কিছু কিন্তু পরিবর্তন করেছে এবং ভিন্ন নাম দিয়ে। এবং এখনো পর্যন্ত শুভজিৎ আমরা যেটা জানতে পারছি, যে আফগান নাগরিক ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, তার যে আসল নাম হচ্ছে খালিদ নওরোজ খলিল, কিন্তু তার কাছ থেকে যে সমস্ত নথিপত্র উদ্ধার হয়েছে সেখানে কিন্তু সৈয়দ আকবর খান নাম পরিচয় দিয়েই কিন্তু সে তার এই সমস্ত আধার কার্ড বা ভোটার কার্ড বা বার্থ সার্টিফিকেট তৈরি করেছেন, বাবার নাম বদল করেছেন। মানে কায়দা মোটামুটি একই, কায়দাটা মোটামুটি একই, যে কায়দায় বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এদেশে এসে পাসপোর্ট তৈরি করে ফেলছিল। নজর থাকবে সুপ্রিয়, নজর রাখো। আর ঠিক এই অবস্থায় রাজ্যে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। মুর্শিদাবাদের রানীনগরে গ্রেপ্তার বাংলাদেশি, জাল আধার কার্ড তৈরি করে 7 বছর ধরে অবৈধভাবে ভারতে বসবাস রাজশাহীর বাসিন্দা মেহের আলীর। রানীনগরে বিয়ে করে কেরালায় যেতেন কাজ করতে, অবশেষে পুলিশের জালে বাংলাদেশি মেহের আলী।